দেখুন, আমি মনে করি যে বাংলাদেশের নারীদেরকে স্টেজে উঠিয়ে সংবর্ধনা দেওয়ার আগে কিংবা বাংলাদেশের নারীদেরকে যে সকল নারীরা সফল সে সকল নারীদেরকে স্টেজে উঠিয়ে ফুলের তোড়া দেয়া কিংবা ক্রেস্ট দেওয়ার পরিবর্তে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা আগে প্রয়োজন। বাংলাদেশের বিগত কয়েক মাসে আপনারা দেখেছেন যে নারীদের যে নির্যাতিত হওয়ার ঘটনা কিংবা নিপীড়িত হওয়ার ঘটনা সেগুলো কিন্তু মোটেও কমেনি এবং একই সাথে ধর্ষণের মতো ঘটনাগুলো বেড়েই চলেছে। আমরা যখন পত্রপত্রিকা ঘাঁটি তখন আমরা দেখতে পাই যে আমরা দেখেছি যে মুন্সিগঞ্জের লৌহজঙ্গে হচ্ছে একজন গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি পটুয়াখালীতে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে আমাদের শিশু আসিয়া, যার বয়স 7 বছর, সেও পারিবারিকভাবে ধর্ষণের শিকার হয়, তার বয়স মাত্র 7 বছর। তো আসলে এই যে বাংলাদেশের নারীদের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি কিংবা বাংলাদেশের নারীদের নিরাপত্তার যে ব্যাপারটা সেটা এই রাষ্ট্র এখনও নিশ্চিত করতে পারেনি। এই রাষ্ট্রের প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারাই যুক্ত রয়েছে তারা কেউই নিশ্চিত করতে পারেনি। তাই আমি মনে করি যে আসলে নারী দিবসে আপনারা যদি নারীদেরকে সংবর্ধনা দেওয়ার পরিবর্তে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জোরদার নিরাপত্তা নিশ্চিত করেন কিংবা এ বিষয়ে জোরদার করেন তাহলে আমার কাছে মনে হয় সেটা বেশি ফলপ্রসূ হবে। একই সাথে আমরা দেখি যে আমাদের জুলাই আগস্টের কথা আসলে বলতেই হয়, তখন আমরা যেরকমটা দেখেছি যে আসলে নারীদের অবদানটা অনেক বেশি ছিল এবং নারীরাই সম্মুখ সারিতে ছিল এবং সে সময় কিন্তু নারীদেরকে নিয়ে কারো কোনো বাধা বিপত্তি ছিল না, নারীদেরকে কেউ দমিয়েও রাখেনি, কারণ সারা দেশের মানুষ বুঝতে পেরেছিল যে গণ অভ্যুত্থান যদি ঘটাতেই হয় কিংবা স্বৈরাচারী সরকারকে যদি দেশ থেকে হটাতেই হয় তাহলে নারীদের অংশগ্রহণ অনস্বীকার্য। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশ সংস্কারের ক্ষেত্রে নারীদেরকে তো সুযোগ দেওয়া হচ্ছেই না বলা চলে এবং এরই পরিবর্তে নারীদের প্রতি সহিংসতার ঘটনাগুলো বেড়েই চলছে। তো আসলে এটা বলতেই হয় যে সমাজের একটা বিশাল সংখ্যক মানুষকে বা বিশাল সংখ্যক গোষ্ঠীকে আপনারা পেছনে ফেলে কখনো দেশ কিংবা রাষ্ট্র সংস্কার করতে পারবেন না এবং তাদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাদেরকে যদি সহিংসতা থেকে দূরে রাখতে না পারেন, তাদের সাথে যদি কাঁধে কাঁধ না মিলিয়ে কাজ না করতে পারেন তাহলে আসলে এই রাষ্ট্র কতটুকু সফল হবে, নতুন যে বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলি সেটা আসলে কতটুকু সফল হবে সেটা সন্দেহ থেকে যায়। আমরা যেটা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নারী শিক্ষার্থীকে তার পোশাকের কারণে তাকে কটূক্তি করা হয় এবং পরবর্তীতে আমরা দেখি যে কটূক্তি করেছে তাকে যখন জেলে দেওয়া হয় এবং তাকে জেল থেকে ছাড়ানোর জন্য একটা বিশাল সংখ্যক মানুষ সেখানে অবস্থান নেয়। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পোশাকের স্বাধীনতা যার যার, আমি পোশাকের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি কিংবা আপনি আমরা কেউই আসলে কারো পোশাক নিয়ে কথা বলতে পারি না। পোশাককে কোন ধরনের পোশাক পরবে এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। যেমনটা আমি যদি আপনাকে বলি, যেমন এখানে একটা বিশাল সংখ্যক গোষ্ঠী বলেছে যে নারীরা যদি নিজেদের পোশাকটাকে ঠিক না রাখে তাহলে সেক্ষেত্রে তারা নানা ধরনের সহিংসতার শিকার হয়, নিরাপত্তাহীনতার বিষয় থাকে। আসলে নারীদের যে নিরাপত্তাহীনতার ব্যাপার এটা পোশাকেই সীমাবদ্ধ না। যদি পোশাকেই সীমাবদ্ধ থাকতো তাহলে আসলে আমরা কিছুদিন আগে যে আমাদের মাগুরার শিশু আসিয়ার যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে তার বয়স কিন্তু 7 বছর, তাহলে এখানে পোশাকের কতটুকু প্রভাব ছিল এটা প্রশ্ন থেকে যায়। আজকে আমি দেখলাম যে ফেসবুক নিউজ ফিডে সবচেয়ে বেশি যে খবরটা যে হতাশাজনক যে বাচ্চাদের ধর্ষণ, এটা রিসেন্টলি একটা বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। তো এই দিবসে নর্মালি মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন নারীদের কাজ দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানায়, কিন্তু আমাদেরকে ওটা নিয়ে বেশি আলোচনা করতেছে। তো এইটার প্রবলেমটা আমি যেটা মনে করি যে ধর্ষণের ব্যাপারগুলো আগে যে ঘটতো না তা না, আগেও ঘটতো, হয়তো এখন ব্যাপারগুলো অনেক বেশি হাইলাইটস হচ্ছে, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে বিচার না হওয়া। আমার মনে হচ্ছে যদি কিছু দৃষ্টান্ত স্থাপন করা যায়, প্রপার যদি বিচার অন্তত কয়েকটা ঘটনা নিশ্চিত করা যায় অল্প সময়ের মধ্যে, তাহলে এই ঘটনাগুলো অনেক বেশি কমে যাবে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে মন মানসিকতা বইগুলোর একটা ব্যাপার থাকে বাংলাদেশে। আমার মনে হচ্ছে এগুলো নিয়ে অনেক বেশি সচেতনতা তৈরি করা দরকার মানুষের মধ্যে, তাহলে হয়তো ধর্ষণ বা যে ক্রাইম, নারীর প্রতি যে সহিংসতা ওইগুলো অনেক বেশি কমে আসবে আর কি।